আমি অথবা মিস্টার হরিপদকে ফোন করেছি, ফোন করে তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, বা কোনো লোকের রেকমেন্ডেশন পেয়েছি, যে কোনোভাবে তার সঙ্গে আমার দেখা হবে। সুতরাং দেখা হওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। সো ফার্স্ট জিনিস হচ্ছে কি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর তার বাড়িতে পৌঁছবেন। বাড়িতে পৌঁছে যাওয়ার পর প্রথম কি হবে, আপনাকে গ্রিটিংস করতে হবে। গ্রিটিংসটা কি, গুড মর্নিং বলুন, গুড আফটারনুন বলুন, গুড ইভিনিং বলুন, যা একটা গ্রিটিংস করলেন। তো গ্রিটিংস করার পর লোকটা ডাকে, ভেতরে যদি ডাকে গেলেন, গিয়ে তারপর বসলেন। বসার পর বলা হচ্ছে সেলসে যে ইমিডিয়েটলি কারোর সঙ্গে কথা বলতে নেই। ইমিডিয়েটলি মানে কি, বসেই দাদা গায়ে ইন্স্যুরেন্স থেকে এসেছিলাম বললেই ও কিন্তু নিজেকে গুটিয়ে নিল। ও ভেবে নিল ও ইন্স্যুরেন্সে তাহলে একে ভাগাতে হবে তাড়াতাড়ি। কিভাবে ভাগাবো, বিভিন্ন আজকে আমার না প্রচুর ব্যস্ততা আছে, তুমি বলেছিলে বটে তোমাকে, সে তখন শুরু করবে এসব। সুতরাং এসব না বলে এবার তার সঙ্গে আমাদের যেটা করতে হয়, মিংলিং করতে হয়। এটাকেই মানে সেলসের ভাষায় বলা হয় মিংলিং। মিংলিং মানে হচ্ছে কিছুক্ষণ সময় কাটানো, এবং সেটা ডেফিনিট কোনো গোল নাও হতে পারে। আপনি কেমন বলতে পারেন, যেমন ধরুন ঢুকে পড়ে বললেন, আর বলবেন না মার্চ মাস তাতেই যা গরম, তাহলে এপ্রিলে কি হবে, কি মেতে কি হবে। তখন ও হয়তো বলবে যদি সেরকম গম্ভীর লোক না হয় তাহলে হ্যাঁ ঠিক বলেছেন প্রচুর গরম। তাহলে আর হবে না, পরিবেশের কি অবস্থা দেখুন না, সব গাছ কেটে ফেলছে, সব রাস্তা করছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি করে ফেলছে বলে আলোচনায় ঢুকলেন। ও এবার দেখবেন কোনো না কোনো মানুষ যখন কোনো কিছু ডিসকাশন করেন, তখন তার সামনে যে লোকটা বসে থাকে সে ডিসকাশনে যোগ দেয় যদি সে তার পছন্দসই টপিক পায়। আপনি সেলস ম্যানেজার হিসেবে আপনার প্রথম কাজ হচ্ছে গিয়ে মানুষের সাইকোলজি বোঝা। যে ও যখন তাকে কথা বলছেন তার চোখ মুখ দেখছেন, দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আচ্ছা আমি আপনাদের কথা বলছি, আপনারা কে ঘুমিয়ে আছেন, কে শুনছেন, কে পাত্তা দিচ্ছেন না, খালি কখন সালা গান যাবে এখান থেকে ভাবছেন তো এইসব। তো তার দেখুন কত রকম বহু রকমের লোকেরা বহু কথা ভাবছে। তা আমি আমার চোখ মুখ দেখে কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো, যেহেতু আমি বহু সেশন বহু জনের কাছে নিচ্ছি, আমি চোখ দেখে বুঝতে পারি এ শুনছে নাকি প্রকৃতপক্ষে মনে ভাবছে সালা বড় বড় কথা বলছিস, এটা বুঝতে পারা যায়। তো একজন সাইকোলজিস্ট হিসেবে আপনাকে কিন্তু এটা বুঝতে হবে। তো কথা বলতে গিয়ে দেখতে হবে যে সে কি ধরনের টপিকে সে কিন্তু মাথা গলাবার কথা ভাবলো, সেই টপিকটাকে কন্টিনিউ করবে। এবারে কথা বলতে বলতে ফ্যামিলির কথা আসবে, এখানে কতদিন আগে বাড়ি করেছেন, আপনার পরিবারে কে কে আছে, বৌদি চাকরি করেন কিনা, ছেলে মেয়েকে স্কুলে কে নিয়ে যায়, কোন স্কুলে পড়ে। আর বলবেন না এখনকার দিনে ছেলেদের যা প্রেশার, যা ওজন তার চেয়ে বইয়ের ওজন বেশি। এই সব বলতে 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 অনেকক্ষণ ধরে গল্প করতে করতে যখন বুঝতে পারবেন যে প্ল্যাটফর্ম মোটামুটি তৈরি। কেন এটা করি আমরা, তার কারণটা হচ্ছে যখন আমরা কোনো কারোর সঙ্গে এই ধরনের আলোচনা করি, প্রত্যেকে যখন বুঝতে পারি সে একটু স্থির হয়েছে, তখন সহজে কোনো কিছু অ্যাপ্রোচ করলে ও দুম করে না করতে পারে। আপনাকে এখন চিনতো না, এবার এতক্ষণ কথা বলতে বলতে কিছুটা পরিচিতি এসছে। এইবার যদি আপনি বলেন দাদা যে কারণে আপনি এসেছিলাম, এইবার যদি বলেন তাহলে হ্যাঁ বলুন, তখনও বলবে। আর আগে হলে কিন্তু বলতো আমার একদম সময় নেই, আজকে আপনাকে বলেছিলাম বটে, আপনি ইন্স্যুরেন্সের কথা আগে বলতে পারতেন, তাহলে আপনাকে ফোনেই বলে দিতাম আমি করবো না, এসব বলবে। কিন্তু আপনি অনেকক্ষণ ধরে এই ধরনের কথা আলোচনা করতে 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 কিন্তু ও কিন্তু কিছুটা ইয়ে হয়েছে, তখনও বলবে হ্যাঁ বলুন। এইবার আপনাকে বলতে হবে যে আমি অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের মানে ফিউচার জেনারেলি আপনার কোম্পানির পরিচয় দেওয়া, আপনি কে, এসব পরিচয় দিলেন। দেওয়ার পর বলবেন যে আমি ইন্স্যুরেন্সের ব্যাপারে যখন কারোর সঙ্গে কথা বলি দাদা, তখন কিন্তু আমি প্রথমে তার কাছ থেকে জানতে চাই যে তার নিডসটা কি। এই নিডসটা জানার জন্যই আপনাকে কিছু প্রশ্ন আমি করব, এবং আপনার কাছে আমি কি বলে না প্রমিস করছি যে whatever you information you will divulge in front of me, that will be kept to me. সেটা আমার কাছে কিন্তু গোপন থাকবে, আপনি এবং আমি ছাড়া এটা কেউ জানবেন। কিন্তু আমার প্রফেশনের কারণে আপনাকে এই কিছু প্রশ্ন করতে হয়। এইবার তাকে জিজ্ঞাসা করুন, যদি আপনার মনে হয় সেই ইনকাম জিজ্ঞাসা করলে নাও বলতে পারে, তাকে বলুন বছরে কেমন খরচা হয় আপনার, তারপরে আপনার কি কি লায়াবিলিটি আছে, লায়াবিলিটির মধ্যে তাকে জিজ্ঞাসা করুন যে তার ছেলের পড়াশোনার জন্য সে কিছু ভেবেছে কিনা। এই সমস্ত ইনফরমেশনগুলো যেসব কারণে আমরা ইন্স্যুরেন্সের লোককে বলি, প্রথম কথা হচ্ছে চাইল্ড এডুকেশন, সেকেন্ড হচ্ছে তার লাইফ কভারেজ, থার্ড মানে টার্ম প্ল্যান, থার্ড হচ্ছে গিয়ে তার পেনশনের ব্যবস্থা, ফোর্থ হচ্ছে গিয়ে আমরা যাকে এন্ডাওমেন্ট যে কারণে বিক্রি করি যে কোনো ক্যাপিটাল অ্যাকুমুলেট করা, যে আমি আজ থেকে 10 বছর পরে একটা বাড়ি করবো। সুতরাং এই সমস্ত লায়াবিলিটির কথাগুলো আস্তে আস্তে জেনে নিন। তার আগে তো জেনে নিয়েছেন বাড়ি কতদিন করেছে না করেছে, সেটা নিজের বাড়ি কিনা ভাড়া থাকে কিনা সব জেনেছেন। সুতরাং এইবার আপনি তাকে অ্যাপ্রোচ করতে আপনার সুবিধা হবে। এইবার আপনি তাকে বলবেন ইন্স্যুরেন্সের ব্যাপারে আপনাকে একটা কথা বলি, দিয়ে বলতে শুরু করবেন যে দেখুন ফিনান্সে জগতে আমার তো 20 বছর হয়ে গেল, ইচ্ছে করে বাড়িয়ে বলবেন, এটা সেলসে না করলে পাত্তা পাবেন না, ঠিক আছে।
20 বছর হয়ে গেল, আমি সবাইকেই দেখেছি যে তারা ফিনান্সের ব্যাপারে সব কিছু খুব ভালো বোঝেন, কিন্তু নিজের আসল বাড়ির ভিতটা কেউ ঠিকঠাক করে তৈরি করেন না। প্রোটেকশনকে আমরা বলি বাড়ির ভিত। আজকে আপনি আছেন মিউচুয়াল ফান্ডে 20,000 টাকা করে কি বলে SIP দিচ্ছেন, কারণ আপনার ইনকাম কন্টিনিউ করছে। কালকে আপনি থাকবেন না, আপনার ইনকাম বন্ধ, SIP বন্ধ, সুতরাং অ্যাকুমুলেশন বন্ধ। বাট যদি আপনি নিজের লাইফ কভারেজটা যদি ঠিকঠাক করেন এবং যদি আপনি এখানে লাইফ কভারেজটা যদি 2 কোটি টাকা নিয়ে রাখেন, আপনি মারা গেলেন, 2 কোটি টাকা বৌদি নিয়ে ব্যাংকে রাখলো, ব্যাংক থেকে প্রতি মাসে 40,000 পায়, 40 থেকে 20 কিন্তু সিপে পাঠাতে পারবে এবং আপনার পরিবারে সব কিছু কন্টিনিউ করবে। সুতরাং স্যার ভিত হচ্ছে গিয়ে আমাদের ইন্স্যুরেন্স, আর এটাই লোকেরা বুঝতে পারে না। আমি এই জন্যই আপনার কাছে জানতে এলাম যে আপনার কেমন ইনকাম, কতটা খরচা করেন, কতটা সেভ করেন, কি কি জায়গায় আপনার নিডস আছে, জেনে আপনাকে আমি বলতে পারবো যে অ্যাকচুয়ালি আপনার কতটা কভারেজের প্রয়োজন। এবারে আপনি আমাকে বলুন এই জন্য আপনি কি কি করেছেন। এবারে ও তখন তার পলিসিতে আমাকে তখন এতক্ষণ কথাতে কিন্তু ও বুঝতে পেরে যাবে যে আপনি ডিসকাশন করছেন, এবং এই ডিসকাশন কিন্তু এর আগে কেউ করেনি, সবাই কিন্তু গিয়ে দাও করেছে, পলিসি করুন বলেছে, রাইট। তখন ও আপনাকে বলবে এই তো একটা HDFC করা আছে। এবারে ও অনেকে বলবে আপনাকে যে আমি প্রচুর করেছি, তখন বলবেন ঠিক আছে আপনি প্রচুর করেছেন বলছেন, এটাও দেখুন অনেকের কাছ থেকে শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি। সবাই ভাবে প্রচুর করেছে, আচ্ছা আপনি কত টাকা প্রিমিয়াম দেন বলুন আগে আমাকে। ও তোমাকে 2 লাখ প্রিমিয়াম দেয় বলবে ম্যাক্সিমাম, তো 2 লাখ ইন্টু 10 করে দাও 20 লাখ। এবারে ও কিন্তু তার আগে বলে ফেলেছে যে ও বছরে মানে মাসে ওর খরচা 70,000, তাহলে 70,000 খরচা মানে 12 মাসে 1284, 8,40,000 টাকা খরচা। 8,40,000 টাকা যার খরচা হয় তার ইনকাম 12 লাখ হতে হবে ধরো। তাহলে 12 লাখ টাকা আপনি ইনকাম করেন, আর যদি কোনো কারণে মারা যান তাহলে প্রতি মাসে 1 লাখ টাকা কিন্তু বৌদি পাবে না। তাহলে আপনি কিছুক্ষণ আগে বললেন 20 লাখ টাকা মাত্র করেছেন। আর আপনাদের বলেছিলাম লাইফ হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেট করার নিয়ম কি, যে তার যা টাকা লাগবে মানে লাগবে অ্যানুয়াল ইনকাম মানে 12 লাখ 0.06, তাই তো? তাহলে 12 লাখকে 0.06 দিয়ে ডিভাইড করো, কত হয়? 12 লাখকে 0.06 দিয়ে ডিভাইড করুন। আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি, 0 বসবে, 6 দিয়ে কাটুন। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2 কোটি টাকা তার লাইফ কভারেজ চাই, মানে 2 কোটি টাকা তার হিউম্যান লাইফ ভ্যালু। তাহলে 2 কোটি টাকা তার দরকার, আর সে কিন্তু 20 লাখ টাকা করেছে। 10 গুণ কম করেছেন, তারও বড় বড় মুখ করে কথা বলছেন আমার সঙ্গে। আস্তে আস্তে বলুন যে ভাবছেন প্রচুর করেছেন। যারা আপনাকে পলিসিগুলো বিক্রি করে গেছে তারা একটা ছোট পলিসি নিয়ে কোনো রকম কমিশন নেওয়ার জন্য করে চলে গেছে। আমি ওইসব কমিশন টমিশন নেওয়ার জন্য বলি না, আপনার যেটা দরকার সেই এক্স্যাক্টলি সেটার জন্যই বলছি আপনাকে। এটা না করলে দেখুন কি প্রবলেম হয়। এবারে বলতে শুরু করুন। 2 কোটি টাকা ব্যাংকে রাখলে প্রত্যেক বছর সে কত করে পায়? 1 লাখ টাকা করে পায়, আর আপনার 1 লাখ টাকাই ইনকাম। তাহলে আপনি মারা গেলেও বৌদি আপনি নেই এটা ফিল করতে পারবে না, অ্যাটলিস্ট ফিনান্সিয়ালি।